নেতা স্বাধীনতার ডাক দিয়ে ফেলেছেন। ৭ই মার্চ পেরিয়ে গেল, ৮ই মার্চে দাঁড়িয়ে আছি আমরা। দর্শক, আমরা গত কয়েকদিন ধরেই ১৯৭১ সালের মার্চ মাসের প্রতিদিন কি ঘটেছিল সেই বিষয়গুলো নতুন করে দেখবার চেষ্টা করছি ২০২৬ সালের মার্চ মাসে দাঁড়িয়ে। আজও আমরা আবার পেছনে ফিরে তাকাবো ৮ই মার্চ ১৯৭১ কি ঘটেছিল, এবং সেই বিষয়টি জানবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম মুক্তিযোদ্ধা, লেখক, নাট্যকার আক্তার হোসেনকে। আক্তার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ শওকত আলী সাগর। আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে হয় যে ১৯৭১ সালের মার্চ মাসকে মনে রেখে, তাকে শ্রদ্ধা করে, তাকে বুকে ধারণ করে আপনি প্রবাসে বসে ১ মাস ব্যাপী একটা অনুষ্ঠান করার আয়োজন করেছেন। ইট মিনস এ লট। তো আপনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এবং কৃতজ্ঞতা জানাতে হয়। আমরা জানাচ্ছি। ১৯৭১ সালে যাবার আগে এই যে ২০২৬ সালের মার্চ মাসে দাঁড়িয়ে আছি, ২০২৬ সালের মার্চ মাসে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধা হিসাবে ৭১-এর মার্চ আপনার স্মৃতিতে আছে, আপনার মগজে আছে, এবং ২০২৬-এর মার্চ আপনার চোখের সামনে। কি মনে হয় আপনার? কি প্রতিক্রিয়া হয় দুটি মার্চকে যখন আপনি পাশাপাশি দেখেন? হ্যাঁ, দুটো সময় তো আলাদা, সেজন্য অবশ্যই কিছু পার্থক্য থাকবেই। জন্ম নেওয়ার দিনটা আর জন্মদিন পালন করা এক না। এর মধ্যে একটা পার্থক্য থাকবেই। তবে কিছু আ জিনিস হচ্ছে বাংলাদেশে, যেগুলো সবাই জানে, যেটা অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা আশা করি না, যেটা হবার কথা না। কিছুদিন আগে একটা পরিসংখ্যান দেখলাম। সেই পরিসংখ্যানে বাংলাদেশের একটা বড় জনসংখ্যার একটা বড় চাঙ্ক ছিল, দেখাচ্ছিল যে যুব সমাজ। তো আমরা অবশ্যই আশান্বিত ছিলাম যে এই যুব সমাজ তারা যেভাবে এক্সপোজ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রতি, আধুনিক সব কবজা প্রকৌশল এই এ প্রকৌশলী দিকটা, বা এই যে বিদেশের সাথে আমাদের দূরত্ব কমে যাচ্ছে, আমরা যেভাবে এক্সপোজড হচ্ছি আধুনিক সমাজের প্রতি। তো এদের কাছে একটা আ অবশ্যই বড় আ আশা আশাবাদী আমরা। আমরা মনে করি এরা আমাদের দেশকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো তার বিচ্যুতি হচ্ছে। সেগুলোকে কষ্ট দেয়। আ যে একটা সত্যকে জানা, ইতিহাসকে জানা তো খুব বড় কঠিন জিনিস না। এটা আগ্রহ লাগে, সেই আগ্রহটা থাকবে। যদি না থাকে তাহলে সেইসব বিষয় নিয়ে যারা উম মানে বিরূপ মন্তব্য করে, তাদেরকে বলব যে ওটা না করাই বোধহয় ভালো। একটা মন্দ জিনিসকে ভালো বলার জন্য অনেক জ্ঞান বা অনেক পড়ালেখার দরকার। একটা ভালো জিনিসকে মন্দ বলার জন্য সেরকম থাকা দরকার, জ্ঞান থাকা দরকার, পড়ালেখা থাকা দরকার আমি মনে করি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা অল্প বয়সের মেয়ে, খুব সুন্দর মেয়ে, পোশাক-আশাক, কথাবার্তাতে খুব মানে রুচিশীল মনে হলো। কিন্তু সে বলল আমাদের ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার সময় সে বলল যে, "এটা তো শেখ হাসিনার বাড়ি। সে তো ইন্ডিয়াতে চলে গেছে। ইন্ডিয়া তার দেশ। কাজেই এই বাড়িটা থাকার দরকার নেই। এটা ভেঙে ফেললেই হয়। সেজন্য আমরা ভাঙতে এসছি।" এই যে পরিধি, জ্ঞানের পরিধি, একটা চশমা পড়া একটা একদম যুবক ছেলে দেখলে আদর করতে ইচ্ছা করে। লতানো চুল, মানে সিল্কি চুল, একদম চোখের মধ্যে কি জ্যোতি। সে এসে বলছে, "আমাদেরকে যেতে দেন। আমরা ভেঙে দেব।" কেউ বলছে এটাকে পতিতালয় বানাবে। কেউ বলছে যে একেকটা বাড়ি দিলে গাইবে আওয়াজ শুনি। ফেরেশতারা এসে আমাদেরকে বলে যে, "আরো ভাঙো, আরো ভাঙো।" এই ধরনের কথাবার্তা শুনে তখন একটু মন খারাপ হয় যে এরকম তো হওয়ার কথা ছিল না। ৭১ তো এই প্রজন্মকে যা দিয়ে গেছে, সেই অ্যা সেটাকে তাদের গ্রহণ করার কথা। বর্জন করার কথা না। বর্জন করতে হলে যথেষ্ট পরিমাণ জানাশোনার পরে, যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখার পরে বলা উচিত। তো সেইজন্য কষ্ট লাগে। অবশ্যই ভালো দিক এটা, যেমন আপনি প্রবাসে বসে অ্যা ৭১ কে নিয়ে ১ মাসব্যাপী একটা অনুষ্ঠান করছেন। ফেসবুকে দেখা যাচ্ছে, পত্রিকা দেখা যাচ্ছে, অ্যাম সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখা যাচ্ছে যে ৭১ নতুন করে এই ২০২৬ সালেও
আবার মানে মাথাচাড়া দিয়ে উঠছে এবং যারা ভুলে যাচ্ছিল, ভুলে যাওয়ার জন্য যাদের চেষ্টা করানো হচ্ছিল, তারা সজাগ হচ্ছে। এবং এই যে সজাগ হওয়ার প্রক্রিয়ায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ১৯৭১ সালের ৮ই মার্চ আমরা জানি যে মার্চ মাসের প্রায় প্রতিটি দিনই আসলে মুক্তিযুদ্ধের প্রস্তুতি চলছিল, স্বাধীনতার আন্দোলনের প্রতিটি দিনই মানে জন্মের ক্ষণ স্বাধীনতা আন্দোলনের অংশবিশেষ। কিন্তু তার আগে ৭ই মার্চ ঐতিহাসিক ঘোষণা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু দিয়ে ফেলেছেন। তার ঠিক পরের দিন ৮ই মার্চ সেদিন সারা বাংলাদেশে, ঢাকায়, অন্যান্য স্থানে কি ঘটেছিল সেই বিষয়গুলো যদি আপনার স্মৃতি থেকে কিংবা যতটুকু আমরা একটু যদি শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই স্মৃতি থেকে আমি তখন স্কুলে পড়ুয়া। আমি ১০ম শ্রেণীর ছাত্র ছিলাম, যতটুকু মনে আছে। আর বাকিটা তো ওই যে বললাম যে যার আগ্রহ থাকে যে বিষয় জানার সেটা সে জানতে পারে। ৭১ সালে যুদ্ধ করি, তারপরেও এখনো যুদ্ধের মধ্যেই আছি। কাজেই এই কথাগুলো যা বলি আমি শুনি, প্রায়ই শুনি অথবা প্রায়ই বলি। তো ৮ই মার্চ সম্পর্কে যদি বলতে হয়, যেটা আপনি আমাকে অনুরোধ করলেন, সেটা হলো ৮ই মার্চ ৭ই মার্চের উপরে দাঁড়ানো। তো আমি একটা কথা প্রায়ই বলি, আপনি হয়তো শুনেছেন, আপনার অনুষ্ঠানেও আগেও বলেছি যে আমাদের বাঙালি জাতিসত্তাটা, বাঙালি জাতির পরিচয়টা একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, কেন্দ্রবিন্দু আছে। আমার এই ঘরটার যেমন একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, কেন্দ্রবিন্দু আছে। আমার শরীরটার যেমন আছে, এই শহরের যেমন একটা সেন্ট্রাল পয়েন্ট আছে। আমাদের জাতিগতভাবে আমাদের পরিচয় যে আমরা দেই, আমরা বাঙালি, আমরা বাংলাদেশী, এরও একটা কেন্দ্রবিন্দু আছে। আমরা অতীত থেকে অল্প, অল্প কৃষ্টি সংস্কৃতি নিয়ে, অল্প ভাষা নিয়ে, ঐতিহ্য নিয়ে আস্তে, আস্তে বড় হচ্ছিলাম। বড় হতে, হতে আগাচ্ছিলাম এবং এখনো আমরা আমাদের ঐতিহ্য, আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে আমরা আগাচ্ছি। কিন্তু এর মাঝখানটা কোথায়? মাঝখানটা হলো ১৯৭১ সাল। তো ১৯৭১ সালকে যদি আমাদের জাতিসত্তার কেন্দ্রবিন্দু বলি, ১৯৭১ এর কেন্দ্রবিন্দু হলো মার্চ মাস। মার্চ মাসের কেন্দ্রবিন্দু হলো ৭ই মার্চ, যেটা গতকালকে ছিল। তো ৭ই মার্চের উপরে দাঁড়ানো ৮ই মার্চ, ৯ই মার্চ, ২৫শে মার্চ, ১৯৭১, ১৯৭২, মানে ২০২৬, আগামী ভবিষ্যৎ। তো যেহেতু বঙ্গবন্ধু তার দিক নির্দেশনা দিয়ে দিয়ে গেলেন সেদিন ১৯৭১ সালে ৭ই মার্চ, যেটা ঐতিহাসিক, যেটা খুবই বিরল। একটা অসহযোগ আন্দোলনের ডাক তিনি দিয়েছিলেন। সেটাকে জাতির কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব তিনি নিয়েছিলেন সেটা ৭ই মার্চে ঘোষণা করেছিলেন। তিনি ৩ তারিখে বলেছিলেন যে, "আমি ৭ই মার্চে দিক নির্দেশনা দিব।" সেই দিক নির্দেশনাটা তিনি গতকালকে ৭ই মার্চে দিলেন। ২ টা অসহযোগ আন্দোলন খুবই উল্লেখযোগ্য। একটা হলো আম আ মহাত্মা গান্ধীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অসহযোগ আন্দোলন, আর পাকিস্তান বিরোধী আন্দোলনের সময় বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন বা বাঙালির যে অসহযোগ আন্দোলন। সেই আন্দোলনে দাঁড়িয়ে উনি যে দিক নির্দেশনাগুলি দিলেন এবং যেভাবে কন্ট্রোল করে নিলেন, মানে বাঙালির হাতে পাকিস্তানের ক্ষমতা, পূর্ব পাকিস্তান, তখনকার পূর্ব পাকিস্তান, আমরা যেটা এখন বাংলাদেশ। এই ৭ই মার্চের পরের থেকে, যেহেতু বললাম ঠিক পরের দিনই ৮ই মার্চ, ওটা ৭ই মার্চের উপর দাঁড়ানো। আমি যেহেতু গল্প লিখি, একটু গল্প দিয়ে যদি বলি, যারা আপনার দর্শক শ্রোতা যারা আছেন সবাই জ্ঞানী আমি জানি। সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল, খোঁজখবর রাখেন। কিন্তু ২-১ জন যদি থাকেন যারা একটু গল্পের মধ্যে ইতিহাস জানতে চান। মনে করেন একটা আ মানব শিশু, সে জন্ম নেওয়ার পর থেকে তাকে অন্ধকারে রাখা হয়। সে কোনোদিন আলোর মুখ দেখেনি। তো একটা সার্টেন বয়সে যদি তাকে আলোতে নিয়ে আসা হয়, তাহলে তার কি দেখবে সে? সে জগৎটা দেখবে, চারিপাশটা দেখবে, তার নিজস্ব হাত-পা, নাক, চোখ দেখবে। তারপর সে ধীর স্থিরভাবে আস্তে, আস্তে কদম নেবে। আমাদের ৮ই মার্চটা ঠিক সেরকম একটা দিন। বাঙালি জাতি হিসেবে একটা দেশ পাবো। আমাদের যত ন্যায্য দাবি করে আসছিলাম, সেই দাবিগুলো আমরা প্রতিষ্ঠা করব। আমাদের নির্দেশে সব জায়গাতে সবকিছু চলবে। আমাদের যে এই দাবি-দাওয়াগুলো আমাদেরকে যেভাবে বঞ্চিত করা হচ্ছিল, সেভাবে আর বঞ্চিত করা হবে না।
আজকে যেটা দেখা যায় যে একজন অফিসের সেক্রেটারি, একজন পিয়ন, একজন আর্মি চিফ থেকে একজন সিপাহি, সবই আমরা বাঙালি। এই যে আজকের যে এই পরিণতিটা হবে, সেটা ওই ৭ই মার্চে বলার পরে আমরা যে শুরু করলাম, যাত্রাটা শুরু করলাম, বঙ্গবন্ধু যে দিক নির্দেশনা দিলেন, তিনি যে গেরিলা যুদ্ধের, আমরা যে এই যে যুদ্ধটা করলাম, সে দিক নির্দেশনা তো ওইখান থেকে আসলো। তো এই ৮ই মার্চ থেকে মনে করেন যে আমরা কাজে ঢুকে গেলাম। বঙ্গবন্ধু কিন্তু আমাদের নির্দেশ দিয়েছিলেন করার জন্য। করে দেখাতে হবে। কি করব সেগুলো বলে দিয়েছিলেন। সেই কাজগুলো শুরু হয়ে যায় ৮ তারিখে। ছাত্র ছাত্র বা নেতারা ওনারা বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে ৮ তারিখে অ্যা একটা তাদের সংগ্রামের বিবৃতি যে দিয়েছে। নামটা ছিল সেই নামটাকে পরিবর্তন করে স্বাধীন বাংলা আ এরকম একটা সংগ্রাম পরিষদ এরকম নাম করেন। আ আমরা জানি যে অ্যা যেটা একটা জিনিস উল্লেখযোগ্য সেটা হলো যে উম কেউ হয়তো জানে না যে এটা পাকিস্তানের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল না। এটা আমরা যুদ্ধ করলাম প্রতিরোধ হিসেবে। প্রতিরোধটা কিসের জন্য? যে পাকিস্তানের একটা পরিকল্পনা ছিল। বিশ্বের কয়েকটা দেশে এরকম ঘটনা ঘটেছে যে একটা জাতিকে নিঃশেষ করে দেওয়া। একটা জাতিকে নিধন করে দেওয়া। যে বাঙালি জাতিকে নিধন করে দিতে হবে। তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে ওরা আগাচ্ছিল। অর্থাৎ আমাদের যে ইলেকশনে আমরা জেতার পরে যে আমাদের যে ইলেকশনে যাবো, আমাদেরকে ইলেকশনে যেতে দিবে না, বাঙালি প্রধানমন্ত্রী হতে পারবে না। এইসব ঘটনা কিন্তু খুব সামনের ব্যাপারটা। পিছনের ব্যাপারটা হলো একটা জাতিকে নষ্ট করে দিব যারা আমরা কাঙ্গাল হয়ে, আমরা পঙ্গু হয়ে যেন পাকিস্তানিদের উপর, পাকিস্তানের মধ্যে আবার কয়েকটা জাতি আছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ নিজেদেরকে মনে করত, এখনো মনে করে। সেই সম্প্রদায়গুলো মনে করল যে বাঙালিকে ভিক্ষুক করে রাখবো। ভিক্ষের থালা নিয়ে খোঁড়ায় আমাদের সাথে ওরা চলবে। আমরা যা বলব তাই শুনবে। তো এই জাতিগত নিধনের জন্য যে পরিকল্পনাটা সেটা বাস্তবায়ন করার জন্য একজন সামরিক আ কর্তাকে নিয়ে আসে তারা তখনকার পূর্ব পাকিস্তানে। তার নাম কি নাম? টিক্কা খান। এই টিক্কা খানকে সেম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল বেলুচিস্তানে। ওইজন্য তার নাম একটা নিকনেম আছে। তাকে বলা হয় বেলুচিস্তানের কসাই, বুচার অফ বেলুচিস্তান। তো সে ওখানে হয়তো তার কাজের মানে সাকসেসফুল ছিল। তাকে নিয়ে আসছে যে তোমাকে নতুন একটা কাজ দিচ্ছি। এইবার তুমি বাঙালিকে নিধন করো। তো সেই টিক্কা খানের অফিসিয়াল জয়েন করার কথা ৭ তারিখে। যেহেতু তারা জানতো যে একটা দিক নির্দেশনা বঙ্গবন্ধু দিবেন। তো যা করার টিক্কা খানের সামনেই হওয়া উচিত। কিন্তু ঘটনাচক্রে ৭ তারিখে সে ক্ষমতা নিতে পারেনি। ৮ তারিখেও বোধহয় আমাদের প্রধান বিচারপতি তখন আম আ মিস্টার সিদ্দিকী উনাকে শপথ পড়ান নাই। পরে ৯ তারিখে বোধহয় শপথ পড়ানো হয়। তো এই যে পরিকল্পনা যে টিক্কা খানকে নিয়ে আসা এবং অপারেশন সার্চ লাইট এর আগেও বোধহয় কয়েকটা অপারেশন করার পরিকল্পনা ছিল। এগুলি শেষ করে অ্যা সার্চ লাইট নিয়ে ২৫শে মার্চে আমাদেরকে আক্রমণ করে। কিন্তু আমাদের কাজ ছিল এটা জানতেন, বঙ্গবন্ধু জানতেন। আমি যদি হুকুম দিবার না পারি, আমাদের কি করতে হবে? জলে মারতে হবে, স্থলে মারতে হবে, ভাতে মারতে হবে, পানিতে মারতে হবে। এই যে দিক নির্দেশনাগুলো। আমরা কিন্তু নির্দেশ পেয়ে আমি তখন কাঁঠালবাগানে থাকি। কাঁঠালবাগানে ছাত্রলীগের একটা ইউনিট কিছুদিন আগে করা হয়। তো আ ওর ওনার ছাত্রলীগের সভাপতি ছিলেন, কাঁঠালবাগান ছাত্রলীগের সভাপতি ছিলেন হেলু ভাই নামে একজন। সরি নাম ভুলে যাচ্ছি। নাম ভুলে যাই আমি। এখন হেলু ভাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। উনি ছিলেন জেনারেল সেক্রেটারি। হাফিজ ভাই ছিলেন আ ছাত্রলীগের সভাপতি। তো উনাদের নির্দেশে আমরা তখন ওই আমি তখন ক্রিসেন্ট রোডে থাকি। তো কাঁঠালবাগান ছাত্রলীগটা ক্রিসেন্ট ওটাকে দেখে। তো আমরা ভোরবেলা একদম খুব অন্ধকারে থাকতে আম আজানের পরপরই হয়তো ওই চলে যেতাম। এখন যেটা সোনারগাঁও হোটেল পিছনে একটা সুন্দরবন হোটেল ছিল না? আছে কিনা জানি না। আমি তো অনেক বছর প্রায় ৩০-৩২ বছর ৩৫ বছর বিদেশে থাকি। ওটার পিছনে ডোবা ছিল। একটা রেল লাইন ছিল। তো রেল লাইনের পিছনে যে ডোবাটা ছিল তার মধ্যে একটা গাছ একটা বড় গাছ ছিল। সেই গাছের নিচে আমরা যেয়ে কাঠের রাইফেল দিয়ে বাঁশ দিয়ে আমরা ক্রলিং কিভাবে করতে হয়, কিভাবে এইম, ফায়ার এগুলো করতে হয়। যেগুলো করা যায় ওই অবস্থাতে। এই যে প্রস্তুতি, এটা আমাদের ৮ তারিখ থেকে শুরু হয়ে যায়। ৮ তারিখে
হ্যাঁ, রাত্রেবেলা তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটাকে মানে ভেঙে ভেঙে কয়েকটা নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনার মধ্যে যেগুলো পড়ে সেটা হলো যে ব্যাংক কখন খোলা থাকবে, কি কি চলবে, গাড়ি ঘোড়া কোন কোন চলবে, এবং কি রিক্সা পর্যন্ত কখন চলবে, হ্যাঁ, ব্যাংকে কত টাকা তুলতে হবে, ১,০০০ টাকা বোধহয় লিমিট ছিল, ১,০০০ টাকা বেশি তুলতে পারবে না কেউ। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে কোনো টাকা যেতে পারবে না। সরকারি কর্মচারীদেরকে কি করতে হবে, এবং আপনারা জানেন যে ৭ই মার্চের ভাষণটা, বঙ্গবন্ধুর ভাষণটা সরাসরি প্রচার করার কথা ছিল রেসকোর্স থেকে। ওটাকে করতে দেওয়া হয়নি। যেহেতু টিভিতে, ডিআইটিতে এবং রেডিও অফিসে, শাহবাগের রেডিও অফিসে তখন পাকিস্তান আর্মিরা মানে অস্ত্র নিয়ে দখল করে বসে আছে। ওদেরকে বলছি এটা করতে পারবা না। বাঙালি কর্মচারীরা ওয়াক আউট করে, সেদিন রেডিও বন্ধ হয়ে যায়। তো তারপরে ওই ৮ তারিখে সকালে সেই ভাষণটা প্রচার করা হয়। 8:30-9টার দিকে হয়তো প্রচার করা হয়। ওটার মাধ্যমে শুধু বাংলাদেশের যারা ৭ই মার্চে এসে সরাসরি ভাষণ শুনতে পারে নাই, যারা খুব মানে মানে আগ্রহ নিয়ে বসেছিল, ওই ভাষণে কি বলা হচ্ছে লোকমুখে শোনা যাচ্ছে। তো সেই ভাষণটা সেদিন তারা শুনতে পারে, এবং যেহেতু বিভাগীয় কিছুগুলো রেডিও স্টেশন ছিল, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, সবগুলো মনে নাই, তারাও সেদিন ওটাকে প্রচার করে এবং বহির্বিশ্বেও ওটা প্রচার হয়। আপনি আম স আম ৮ তারিখে বোধহয় লন্ডনে বিরাট একটা প্রবাসী যারা বাঙালি ছিল, তারাও একটা প্রতিবাদ করে। তারা পাকিস্তান হাই কমিশনের সামনে যেয়ে প্রতিবাদ করে। আপনি ৮ তারিখের আ কর্মচারীরা কি করবে, সরকারি কর্মচারীরা কি করবে, সমস্ত দিক নির্দেশনা। অর্থাৎ পরিকল্পিতভাবে যে বঙ্গবন্ধু প্রতিদিন কাজ করছিলেন, এবং এক জায়গাতে বলা আছে যে আ বঙ্গবন্ধুর ৩২ নম্বরের রোডের যে বাড়িটা তো ৩২ নম্বর রোডে। আর বাড়ির নাম্বার বোধহয় আম ৬৭৭। হ্যাঁ? ৬ দফা ৭ই মার্চ। দেখেন কি সুন্দর মিল। হ্যাঁ? ৬০৭। ওই বাড়িটাতে তখন পায়ে পায়ে সমস্ত মিছিল ওখানে এসে মিলে যেত। হ্যাঁ? ৭১ এর দিনগুলোতে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমামের যে ৭১ দিনগুলো, সেখানে একটা সুন্দর বর্ণনা আছে ৮ই অ্যা ৮ই মার্চ নিয়ে। উনি বলছিলেন যে এর অ্যা রেডিও অফিসে কারা যেন একটা বোমা মেরে গেল। এক লাইনের একটা জিনিস, একটা ইনফরমেশন। তারপর বললেন যে উনার এক উনার স্বামীর একটা আত্মীয় মানে আগুনে পুড়ে যায়। তো হাসপাতালে নিয়ে, ঢাকা মেডিকেলে নিয়ে রাখা হয়। তো উনারা সবাই ৮ তারিখে দেখতে যায়। তো বলতেছে যে মেয়েটাকে নিয়ে খুব ভালো লক্ষণীয় বিষয় যে মেয়েটাকে নিয়ে সবাই আর বেশিক্ষণ আলোচনা করল না। কিভাবে পুড়লো এটা সেটা। সবাই চলে গেল ৭ই মার্চ ভাষণে। এবং মজার ব্যাপারটা যেটা হলো যে মানে স্বাধিকার না স্বাধীনতা। সবকিছু তখন মার্চ কেন্দ্রিক, আন্দোলন কেন্দ্রিক, স্বাধীনতা কেন্দ্রিক, বঙ্গবন্ধু কেন্দ্রিক হয়ে যাচ্ছিল। এক্সাক্টলি। তো সেহেতু যেহেতু স্বাধিকার হবে, আন্দোলনের মধ্যে থেকে স্বাধীনতা আসছে, সেই তর্কটাও মানুষ গেল না। সেদিন বলল যে একটা ভাষণ কিভাবে মানুষকে এতভাবে আকর্ষণ করে, উদ্বুদ্ধ, এবং ভাষণের দিক নিয়ে আলোচনা করতেছিলেন। সেখানে ওই ৮ তারিখে জানা ইমাম বলেন যে আমার ওনার এক বান্ধবী থাকেন ৮ নম্বর রোডে, যেখান থেকে মানে মিরপুর রোড দেখা যায়। উনি বলতেছে যে, "জানিস রাত্রিবেলা মশাল মিছিলগুলি যাচ্ছে। হ্যাঁ? সব বঙ্গবন্ধুর বাড়ির দিকে যাচ্ছে। আমার মনে হয় আমি নেমে মশাল মিছিলে আমি জয়েন করি, যোগ দেই।" যে এতটা উদ্বুদ্ধ মানুষ হচ্ছে। এই যে পায়ে পায়ে ৩২ নম্বরে চলে যাওয়া, এবং ৩২ নম্বর থেকে যে নির্দেশনা আসা, সেটাকে পুরো বাংলাদেশকে কন্ট্রোল করে ফেলে, এবং ৮ তারিখ থেকে সেটা শুরু হয়। আমি যদি আবার একটু গল্পের মধ্যে বলতে পারি যে একটা মার্চের দিনগুলোকে যদি একটা রেল লাইন, একটা বগির সাথে তুলনা করেন, ১ম এ বগিটা বসে আছে, সেই বগিটা ৭ই মার্চ। যেটার মধ্যে বসে আছেন বঙ্গবন্ধু। আর পিছনের ১৮ টা বগি, একেকটা বগি একেকটা দিক একটা 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 ভার বহন করে যাচ্ছে, আগাচ্ছে। তো ৮ তারিখে বগিটা ঠিক ৭ই মার্চের পরেই। এটা যদি আ আরো যদি বিস্তারিত জানতে চান, তাহলে যারা জানতে চায় আমি বলব যে এ প্রচুর তথ্য পাওয়া যায়,
এবং বাংলার এই প্রস্তুতির দিন যেটা পাকিস্তানি আর্মিদের যেসব বইগুলি লেখা, খাজার কি নাম ওর ভুলে গেছি, তারপরে পাকিস্তান যখন ভাঙলো, তো এইসব বইগুলোর মধ্যে 8ই মার্চ সম্পর্কে লেখা আছে যে মূলত 7ই মার্চের ভাষণের পর থেকে পুরো কন্ট্রোলটা পাকিস্তানের হাতে, সরকারের হাতে থাকে না। বঙ্গবন্ধুর কথা বলেন যে শেখ মুজিবের হাতে চলে যায় এবং তার দিক নির্দেশনায় অফিস আদালত চলে, সমস্ত কলকারখানা চলে, মানে স্কুল কলেজ বন্ধ করে দিলেন উনি, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, বিচারপতিরা পর্যন্ত আইন আদালতও তার কথা শুনে, সেক্রেটারিয়েট তার কথা শুনে। মূলত কয়েকটা ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্ট এবং 7-8টা ক্যান্টনমেন্ট পুরো ইস্ট পাকিস্তানি ছিল, ওইখানেই পাকিস্তানি পতাকা উঠতো। এবং আমরা যেহেতু 8 তারিখ থেকে বোধহয় সমস্ত নির্দেশনা আসে যে সমস্ত বাড়িতে, অফিস আদালতে কালো পতাকা তৈরি, মানে উড়াতে হবে, এবং সেই থেকে কালো পতাকা উঠতে থাকে পুরো বাংলাদেশে। আপনি যদি পুরনো ছবি দেখেন, দেখবেন যে কালো পতাকা পুরো ঢাকা শহর ছেয়ে গেছে। ওই 8 তারিখের নির্দেশনার মধ্যে ওটা ছিল। চমৎকার! আমি একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপনার কথাগুলো। মনে হচ্ছিল যেন আমি আবার 1971 সালে নিজে ফিরে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব চমৎকারভাবে ইতিহাসের নানা বাঁকগুলো তুলে ধরেছেন আমাদের সামনে। আমরা আবারও কখনো হয়তো এইভাবে ম জি, একটা ছোট্ট কথা যদি বলতে চাই, সেটা হলো যে নিশ্চয়ই। শহীদ জাহানারা ইমামের কথা বললাম। জাহানারা ইমাম তার বইতে লিখেছেন যে ওদিন বোধহয় মহরম ছিল। আশুরা যেটা হয় সেদিন, ওই দিন ছিল। উনি লিখছেন আজ আশুরা, মহরম। তো ছোটবেলায় উনি কিভাবে মহরমে মেলাতে যেতেন সেটা ওইখানে বর্ণনা করলেন, খেলনা কিনতেন, এটা সেটা। কিন্তু বললেন যে আজ ছেলেরা মহরমে এসে মেলাতে যাচ্ছে না। আজ বাংলার ঘরে ঘরেই মা ফাতেমার কান্না। আজ বাংলার ঘরে ঘরে মাতাম চলছে। যুবকরা কিভাবে মেলায় যাবে? তারা প্রস্তুত হচ্ছে দেশ স্বাধীন করার জন্য। এটা ওই 8 তারিখের বর্ণনায় ৭১ এর দিনগুলোতে পাবেন। অনেক ধন্যবাদ ডাক্তার ভাই আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ মুক্তিযোদ্ধা লেখক আখতার হোসেনের কাছ থেকে 19৭১ সালের মার্চের কথা শুনছিলাম। আমাদের এই আলোচনাটি চলতে থাকবে। পুরো মার্চ মাস ধরে আমরা বিভিন্ন দিন বিভিন্ন এরকম আলাদা, আলাদা করে কথা বলব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আখতার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকারভাবে আমাদেরকে 19৭১ এর মার্চ মাসে আবার নিয়ে যাবার জন্যে। আপনাকেও ধন্যবাদ এবং আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। জয় বাংলা। ধন্যবাদ।